গ্যাস সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে। নারায়ণগঞ্জে ব্যাহত শিল্প উৎপাদন, পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 11 বছর আজ। কুড়িগ্রামের দাসিয়ার ছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি স্থানীয়দের। উত্তাল জুলাইয়ের এই দিনে হত্যা, গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামে জনতা। 13 দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং আকাশ ছোঁয়া সবজির সঙ্গে কাঁচামরিচের ঝালে জ্বলছে ক্রেতা। নাগালের বাইরে মাছ, মুরগি, মাংসের দাম সরবরাহ ঘাটতির অজুহাতে বিক্রেতাদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। রাজধানী জুড়ে দিন দিন তীব্রতর হচ্ছে গ্যাস সংকট। এর সরাসরি প্রভাব পড়ছে আবাসিক এলাকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ অনেক কম থাকায় বাসাবাড়িতে ব্যাহত হচ্ছে নিয়মিত রান্নার কাজ। এতে নির্ধারিত সময়ে খাবার প্রস্তুত করতে পারছেন অনেকেই। পাশাপাশি এই সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে নগরের সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। প্রয়োজনীয় গ্যাস না থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও চালকেরা চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না। এর ফলে সময় ও অর্থ দুই দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন তারা। গ্যাস সংকটে ধুঁকছে নারায়ণগঞ্জের রপ্তানিমুখী শিল্প। এমনিতেই বছর জুড়ে গ্যাসের চাপ কম থাকায় তার উপর এখন সংকট আরও ভয়াবহ। সব মিলিয়ে জেলার শিল্প খাতে উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে ব্যয়। সময় মতো বিদেশি ক্রেতাদের কাছে পণ্য পাঠানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আজমির ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত নিটওয়্যার শিল্পের অধিকাংশ কারখানা নারায়ণগঞ্জে অবস্থিত। এই পোশাক শিল্পের সহায়তার জন্য গড়ে উঠেছে ডাইং শিল্প। গ্যাস সংকটের কারণে এই দুই খাতই এখন ঝুঁকির মুখে পড়েছে। এতে আতঙ্কিত মালিক শ্রমিকরা। মালিক যদি ফ্যাক্টরি না চালায় তাহলে বন্ধ হয়ে যায়, আমরা 4-500 লোক শ্রমিক এবং আমাদের ফ্যামিলি কোথায় যায় দাঁড়াবে? গ্যাসের প্রেশার খুবই কম, যা নাকি সারাদিনে আমরা আগে প্রোডাকশন করতাম যা তার 3 ভাগের 2 ভাগ নেমে আসছে। এই ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরি চালানো অনেক কষ্ট হচ্ছে। বছর জুড়ে গ্যাসের কম চাপের মধ্যে উৎপাদন অব্যাহত রাখতে হয় শিল্প কারখানাগুলোকে। গ্যাসের সাময়িক সংকটের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ। বিকল্প হিসেবে ব্যয়বহুল ডিজেল জেনারেটর ব্যবহারে বাধ্য হচ্ছেন মালিকরা। বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, ডাইং ধারাবাহিক প্রক্রিয়া হওয়ায় মাঝপথে গ্যাস বন্ধ হয়ে গেলে কাপড়ের মান নষ্ট হয়। আর এখন গ্যাস সংকটের কারণে টিকে থাকাই দায় হয়ে পড়েছে। গ্যাসের জন্য এখন ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে, আমরা জানি কেন যাচ্ছে, বা ঘন ঘন যাচ্ছে। আর ওইখানে আমাদের জেনারেটর পজগুলো দিয়ে সবাই তো গ্যাস জেনারেটর ইউজ করতে পারে না, গ্যাসই নাই। আলটিমেটলি যেতে হচ্ছে আমাদের ডিজেল জেনারেটর। ডিজেল সাপোর্ট দেওয়া এই সেক্টরটাকে কন্টিনিউ করার কোনো সুযোগ আমাদের আসলে নাই। বিকেএমই এর প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম জানান, নারায়ণগঞ্জে ইতোমধ্যে একটি কারখানা বন্ধ হয়ে গেছে। আর সেফ এক্সিটের মাধ্যমে বন্ধ করার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে চায় 4টি গার্মেন্টস। চলতি মাসে শ্রমিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য একটা সফট লোনের দাবিও তুলে ধরেন এই ব্যবসায়ী নেতা। গ্যাস সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতি, পরবর্তীতে ব্যাংকের অসহযোগিতা, রপ্তানিতে ধস, তারপর উৎপাদন ব্যাহত হওয়া, সবকিছু মিলিয়েই একটা পর্যায়ে গিয়ে ফ্যাক্টরিগুলি বন্ধ করতে বাধ্য হয়। তো এখানে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আরো বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। তবে গ্যাস সংকট সমাধানে ইতিমধ্যেই সরকার গৃহীত পদক্ষেপের মাধ্যমে রপ্তানি শিল্প খাত এগিয়ে যাবে বলে প্রত্যাশা জানান শিল্প মালিকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 11 বছর আজ। 2015 সালে দীর্ঘ 68 বছরের বন্দি জীবনের অবসান শেষে 111টি ছিটমহল বাংলাদেশের সঙ্গে এবং 51টি ভারতের সঙ্গে একীভূত হয়। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া একটি বিলুপ্ত ছিটমহল। এলাকার উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি জানান স্থানীয় বাসিন্দারা। ওমর ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। 31 জুলাই বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের এক যুগে পদার্পণের দিন। 2015 সালের এই দিনে কার্যকর হয় বাংলাদেশ ভারত ঐতিহাসিক ছিটমহল চুক্তি। ভারতের অভ্যন্তরে থাকা 51টি এবং বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি ছিটমহল নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের মধ্যে একীভূত করা হয়। এর মধ্য দিয়ে 68 বছরের অনিশ্চয়তা ও রাষ্ট্রহীন জীবনের অবসান ঘটে হাজারো মানুষের।
ছিটমহল বিনিময়ের পর নাগরিকত্ব সহ নানা সুযোগ সুবিধা পেলেও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়াছড়ার বাসিন্দারা প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত। তাই সরকারের কাছে দাসিয়াছড়াকে পৃথক ইউনিয়ন করার দাবি তাদের। রাস্তাঘাটগুলো, তারপরে স্কুল, মাদ্রাসা, এগুলো সব হয়েছে। আত্মকর্মসংস্থানের সুযোগ সুবিধা না থাকায় অনেক বেকার, শিক্ষিত বেকার ছেলে মাদকের সাথে জড়িয়ে যায়, মাদক ব্যবসার সাথে জড়িয়ে যায়। আমরা আশা করি এই দাসিয়াছড়াটা এই সরকার যদি এটা চেষ্টা করে তাহলে আমাদের এটা উন্নয়ন করে দিতে পারবে। দাসিয়াছড়া একটা স্বতন্ত্র ইউনিয়নের দাবি ছিল আগে থেকেই। আমরা আজও এই সরকারের মাধ্যমে এই দাবিটি করি। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, আইসিটি চালু সহ দাসিয়াছড়ায় নাগরিক সুবিধা বাড়ানোর আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সচেতনতা বৃদ্ধি, একই সাথে অবকাঠামো উন্নয়ন, আর কমিউনিটি ক্লিনিকের ক্ষেত্রে আমাদের একটা কমিউনিটি ক্লিনিক যেটার অবকাঠামো ব্যবস্থা ভালো, কিন্তু 3টা হওয়ার কথা। বাকি 2টো কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু সেখানে সরকারি কোনো অবকাঠামো নেই। বাংলাদেশের অভ্যন্তরে থাকা রংপুর বিভাগের 111টি অধুনালুপ্ত ছিটমহলের মধ্যে কুড়িগ্রামের 12টি, লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি এবং নীলফামারী জেলায় 4টি ছিটমহল রয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। গণতান্ত্রিক দল হলে বিএনপিকে অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে বলে জানালেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে দেশ পরিচালনায় ব্যর্থতার কথা স্বীকারের মধ্য দিয়ে সরকার নৈতিকভাবে ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের কথা বললেও সরকার তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন ডাক্তার শফিক। এ সময় মানুষের অধিকার ছিনিয়ে আনতে সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার আহ্বানও জানান জামায়াতের আমির। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। তিনি তো প্রেসের সামনে খোলামেলা বলেছেন, তো এটা তো গোপন কোনো কথা না। এটি হচ্ছে এই সরকারের আমলের বাস্তব চিত্র। আমরা বলি যে শহীদরা কোনো দলীয় সম্পত্তি নয়, শহীদরা জাতির সম্পদ। একবারের জন্য জামাত ইসলামী বলে নাই যে আমাদের এতজন শহীদ হয়েছে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। জুলাই আন্দোলনের এই দিনে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হত্যা, গণগ্রেফতার এবং হামলা মামলার প্রতিবাদে ডাকা কর্মসূচিতে রাজপথে নামে সারা দেশের মানুষ। সবখানি পুলিশি বাধা অতিক্রম করে ভয়ের দেওয়াল ভেঙে ফেলে ছাত্র জনতা। অন্যদিকে প্রবল প্রতিরোধের মুখে টানা 13 দিন পর সচল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। জুলাই গণ অভ্যুত্থানে 31 জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। 2024-এর 31শে জুলাই রক্তভেজা দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে রাজপথে নামে হাজারো ছাত্র জনতা। হত্যা, গণগ্রেফতার ও জুলুমের প্রতিবাদে সারা দেশে একযোগে পালিত হয় মার্চ ফর জাস্টিস কর্মসূচি, যা মূলত রূপ নেয় এক অভূতপূর্ব গণজাগরণে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে রাজপথ, আদালত প্রাঙ্গণ জুড়ে রচিত হয় প্রতিরোধের নতুন ইতিহাস। 31শে জুলাই দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল নিয়ে হাইকোর্ট অভিমুখে রওনা হলে শিশু একাডেমির সামনে বাধা দেয় পুলিশ। শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গ্রেপ্তারের প্রতিবাদে দোয়েল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের লড়াইয়ে একাত্মতা জানিয়ে ঢাল হয়ে সামনে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আন্দোলনের এই উত্তাপ ছড়িয়ে পড়ে বন্দরনগরীতেও। সেদিন পুলিশের ব্যারিকেড ভেঙে চট্টগ্রাম আদালত চত্বরে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। প্রতিরোধে সামিল হন বিএনপিপন্থী আইনজীবীরা, যার বিপরীতে মুখোমুখি অবস্থান নেয় তৎকালীন ক্ষমতাসীন দল সমর্থিত আইনজীবী প্যানেল। পাল্টাপাল্টি মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। শিক্ষার্থীরা বিশাল পদযাত্রা নিয়ে এগিয়ে যায় নিউ মার্কেট মোড়ের দিকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে 24-এর 31শে জুলাই সরব হয়ে ওঠে সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জজকোর্টের দিকে এগিয়ে যায়। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। সেখানেও চলে পুলিশের দমন-পীড়ন। রাজপথে লড়াই যখন গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছিল, ঠিক তখন ইন্টারনেট সেন্সরশিপের টানা 13 দিন পর এদিন বিকেলে খুলে দেওয়া হয় ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। টিয়ার গ্যাসের ঝাঁজ, বুলেট আর রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল 24শে জুলাই অভ্যুত্থানে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সবজির অগ্নিমূল্যের সঙ্গে এবার কাঁচা মরিচের ঝালও পুড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষের পকেট। বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। মুরগির দাম কমলেও তা ক্রেতার ক্রয় সীমার বাইরে। মাছের দামেও নেই স্বস্তির খবর। এতে সংসারের বাড়তি খরচের চাপে দিশেহারা ক্রেতারা। আর বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় কমছে না নিত্যপণ্যের বাজার দর। বিস্তারিত বিজন কুমারের প্রতিবেদনে। বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় কমছে না কাঁচা মরিচের দাম। 400 টাকা আসলে এটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। দামটা বাড়ার উদ্দেশ্য হলো গিয়া চারিদিকে পানি বর্ষার কারণে এলসি যদি ঢোকে তাহলে কমার সম্ভাবনা আছে, তাছাড়া কোনো সম্ভাবনা নাই। নগরীর মিরপুর 6 নম্বর বাজার ঘুরে দেখা যায় আকাশচম্বী কাঁচামরিচের বাজার দর। কাঁচামরিচ ছাড়াও একই অজুহাতে আকাশচম্বী অন্যান্য সবজির দামও কেজিতে 20 টাকা বেড়ে কাকরোল 120 ও কচুমুখী 100 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে 10 টাকা বেড়ে ঢেঁড়স 100, 40 টাকা বেড়ে বেগুন 160 থেকে 240, পটল 120 ও বরবটি 140 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজার সবকিছু 100 টাকার উপরে। 60 টাকা ছিল মনে হয় শুধু ধন্দরটা। শিমের কেজি 300 টাকা। এটা আমার পক্ষে তো 1 কেজি শিম কিনে 300 টাকা টাপ। সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কমলেও স্বস্তি নেই ক্রেতা মহলে। বাজারটিতে 20 টাকা কমে সোনালী মুরগি 330 ও 10 টাকা কমে দেশি মুরগি বিক্রি হচ্ছে 620 টাকায়। ব্রয়লার মুরগির দাম চড়া, আর একই সময়ের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত। মুরগির দামটা সবকিছুই নরমাল, সবগুলোর দাম একটু কমছে, কিন্তু ব্রয়লারের দামটা একটু বাড়তি। মুরগির দামটা আমাদের যে মধ্যবিত্ত আছে তাদের ক্রয়সীমার মধ্যে নাই আর কি। এটা মধ্যবিত্ত হিসাবে যদি 300 টাকার মধ্যে থাকে বা 310 এরকম মধ্যে থাকে। একই অজুহাতে মাছের দামেও নেই সুখবর। রুই ও কাতলা মাছ কেজি প্রতি 40 টাকা থেকে 50 টাকা বেড়ে 380 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি তেলাপিয়া 20 থেকে 30 টাকা বেড়ে 240 থেকে 280 এবং 100 থেকে 200 টাকা বেড়ে ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 2200 টাকায়। আমি বাজারে আধা ঘন্টা থেকে ঘুরতেছি, পুরো বাজারে অনেকবার ঘুরেছি, কিন্তু আমি মাছ কেনার সাহস পাচ্ছি না। পানি কেজি সব জায়গায় দিনে চলে গেছে না, পানি বেশি না, মাছ ধরতে পারতেছে না পানির লেগে। বাজারে দাম কমলে স্বস্তি ফিরবে ক্রেতা মহলে, তবে সেই স্বস্তি কবে ফিরবে তা জানে না কেউই। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নৌপথের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে একটি প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাব এল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে এই জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো ভারত মহাসাগরকে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্তকারী কৌশলগত সামুদ্রিক করিডোরের অন্তর্ভুক্ত 3টি জলপথে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহের পথ সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে দেশগুলো। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে হিন্দু এবং মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের অভিযানে 3 জন নিহতের ঘটনায় দেশজুড়ে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারফিউ জারি করেছে সরকার। সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ঐশী আলমের টেস্ট রিপোর্ট। ভারতীয় সীমান্তের কাছে সুনসারি জেলার একটি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের মিছিল চলাকালে উচ্চ স্বরে গান বাজানো ও ধর্মীয় পতাকা বহনকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিবাদ দেখা দেয়। এ থেকেই পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে 2 জন নিহত হন। কারফিউ জারি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় একটি বিক্ষোভ চলাকালে আরও 1 জন নিহত হন। নাগরিক, ধর্মীয় সম্প্রদায়, রাজনৈতিক দল এবং দায়িত্বশীল গণমাধ্যমের প্রতি আন্তরিকভাবে ধৈর্য ও সংযম প্রদর্শনের পাশাপাশি শান্তি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়ে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। 24 বছর পর আবারও ক্রিকেটের মহোৎসবে ফিরছে আফ্রিকা মহাদেশে। আগামী 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের চূড়ান্ত ভেন্যু তালিকা ঘোষণা করেছে আইসিসি। 3 দেশের 12টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে 50 ওভারের এই মেগা টুর্নামেন্ট। বিস্তারিত মশিউর রহমানের রিপোর্টে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। 2027 সালে এই আসরে যৌথ আয়োজক হিসেবে থাকছে ক্রিকেট আফ্রিকার 3 পরাশক্তি। সর্বশেষ 3 সালের পর বিশ্বকাপ ফিরছে আফ্রিকান কন্ডিশনে। এবারের আসরে সবচেয়ে বেশি ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানেসবার্গ, কেপটাউন সহ মোট 8টি শহরের 8টি ভেন্যুকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি সহ আয়োজক হিসেবে থাকছে জিম্বাবুয়ে। দেশটি ক্রিকেট ইতিহাসে অন্যতম এই বড় ক্ষণে 3টি ভেন্যুতে গড়াবে বিশ্বকাপের মাঠের লড়াই। আইসিসির এই মেগা ইভেন্টে প্রথমবারের মতো সহযোগী দেশ হিসেবে নাম লিখিয়েছে নামিবিয়া। ভেন্যু ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট আইকন গ্র্যান্ট স্মিথ, হাশিম আমলা ও মাখায়া এন্টিনি। এছাড়া আরও উপস্থিত ছিলেন জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাজ্জা এবং নামিবিয়ার রুডলফ ডানসেন। 2003 সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। দীর্ঘ 24 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে 2027 সালে আবারও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে নামবে ক্রিকেট খেলুড়ের দেশগুলো। মশিউর রহমান, মোহনা সংবাদ। সংবাদ শেষ করব একটি ভিন্ন মাত্রার খবর দিয়ে। প্রকৃতির এক অনাবিল সৌন্দর্যের সাক্ষী চীনের চিয়াংশি প্রদেশ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখানো বিশ্বের বৃহত্তম পদ্ম পুকুরটিতে এখন ফুটেছে হাজার হাজার বর্ণিল পদ্মফুল। 100 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে সুবিশাল এই জলাভূমির সবুজ পাতার বুক চিরে জেগে ওঠে গোলাপি আর সাদা ফুলের এই নান্দনিক দৃশ্য দেখতে ভিড় করেন দেশ বিদেশের অসংখ্য পর্যটক। কেবল সৌন্দর্যই নয়, এই পদ্ম চাষ স্থানীয় অর্থনীতিতেও রাখছে বিশাল অবদান। আরও জানাচ্ছেন রোমানা রোমা। গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যেই প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের চাদরে ঢাকা পড়েছে চীনের চিয়াংশি প্রদেশ। সবুজ পাতার মাঝে মাথা উঁচিয়ে আছে হাজারো গোলাপি আর সাদা পদ্ম। বাতাসে দোল খাচ্ছে জলজ ফুলের এই সুবিশাল সাম্রাজ্য। চীনের চিয়াংশি প্রদেশের গুয়াংচাং এই পদ্ম পুকুরটি কোনো সাধারণ জলাশয় নয়। প্রায় 1.08 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই পুকুরটি ধরে রেখেছে বিশ্ব রেকর্ড। 2016 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ একে বিশ্বের বৃহত্তম পদ্ম পুকুর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। প্রায় 100 হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এখন রূপ নিয়েছে এক জীবন্ত স্বর্গরাজ্যে। শত বছরের ঐতিহ্যবাহী এই অঞ্চলটিকে বলা হয় চীনের সাদা পদ্মের আদিভূমি। স্থানীয় গবেষক ও চাষিদের অক্লান্ত পরিশ্রমে এখানে ঠাঁই পেয়েছে প্রায় 3 শতাধিক প্রজাতির পদ্ম ফুল। পাপড়ি মেলে থাকা এসব ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রকৃতিপ্রেমীরা। পুরো পদ্মপুকুরের মাঝখান দিয়ে পর্যটকদের জন্য দীর্ঘ কাঠের তৈরি ওয়াকওয়ে। এর উপর দিয়ে হেঁটে হাজার হাজার প্রস্ফুটিত পদ্মের খুব কাছাকাছি যাওয়া যায়। ফুল দেখার পাশাপাশি চীনের ঐতিহ্যবাহী লোকনৃত্য, গান এবং লোকজ সংস্কৃতির বিভিন্ন প্রদর্শনী উপভোগ করতে পারেন এখানে আগত দর্শনার্থীরা। পদ্ম ফুলের পাপড়ি, বীজ এবং পদ্মের শিকড় দিয়ে তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী সুস্বাদু খাবার পরিবেশন করা হয় স্থানীয় রেস্তোরাঁগুলোতে। করোনা মহামারী ও পরবর্তী সময়ের স্থবিরতা কাটিয়ে বর্তমান 2026 সালের এই গ্রীষ্মে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে গুয়াংচাং কাউন্টিতে। কেবল সৌন্দর্যই নয়, এই পদ্ম চাষ স্থানীয় অর্থনীতিতেও রাখছে বিশাল অবদান। পদ্মবীজ, ওষুধ এবং পর্যটন শিল্পকে কেন্দ্র করে ভাগ্য বদল হয়েছে হাজারো স্থানীয় মানুষের। প্রকৃতি আর মানুষের মেলবন্ধনে তৈরি এই বিশাল পদ্মপুকুর যেন মনে করিয়ে দেয় ব্যস্ত শহরের যান্ত্রিকতার বাইরেও পৃথিবী কতটা সুন্দর হতে পারে।
রুমানা রুমা, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আর গ্যাস সংকটে রাজধানীবাসীর দুর্ভোগ চরমে। নারায়ণগঞ্জে ব্যাহত শিল্পোৎপাদন, পণ্য রপ্তানিতে অনিশ্চয়তা। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়ের 11 বছর আজ। কুড়িগ্রামের দাসিয়ার ছড়াকে স্বতন্ত্র ইউনিয়ন ঘোষণার দাবি স্থানীয়দের। উত্তাল জুলাইয়ের এদিনে হত্যা গণগ্রেফতারের প্রতিবাদে রাজপথে নামে জনতা। 13 দিন পর সচল সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং আকাশ ছোঁয়ার সবজির সঙ্গে কাঁচামরিচের ঝালে জ্বলছে ক্রেতা। নাগালের বাইরে মাছ, মুরগি, মাংসের দাম সরবরাহ ঘাটতির অজুহাত বিক্রেতাদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।